বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় বিএনপি চেয়ারপারসন। মায়ের সুস্থতায় দোয়া চাইলেন ছেলে। ক্ষমতা গ্রহণের 5 দিন পরই দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শনে গেলেন ট্রাম্প। সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি, উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। সালের মার্কিন নির্বাচনে জালিয়াতির কারণেই সংকটের শুরু, দাবি রুশ প্রেসিডেন্টের। এবং আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা। দুর্নীতির অভিযোগের জেরেই এমন সিদ্ধান্ত, খবর গণমাধ্যমের। প্রতিবেদন সত্য নয়, দাবি প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 17 দিন চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হয় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। আর লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিন ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে নিয়ে যান বাসায়। এই সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বাসায় যাওয়ার পথে হাসি মুখে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। বেগম জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেগম জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরায় বেশ উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। উনি আরও অনেক বেটার ফিল করছেন বা ফিল করবেন, এবং আমরা আশা করছি ডাক্তাররা যেভাবে ওনারা হোপ দিয়েছেন আমাদেরকে যে উনি অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। অনেক দিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হোমলি হবে, অনেক ভালো লাগবে। এর আগে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন মসজিদে ছোট ভাই আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া প্রার্থনা করেন মা বেগম জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান সহ জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের জন্য। বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো জান কোরবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়ায় আছে শামিল রাখবো। সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। গত 8 জানুয়ারি বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে নিজেই মা বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান। পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন হবে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানান, ভূ রাজনৈতিক সুবিধা নিতে আসিয়ানের সদস্য হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। বাংলাদেশ যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আছে সেই ট্রানজিশনটা কমপ্লিট হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে। আসিয়ান লিডাররা সবাই এসে স্যারের সাথে দেখা করেছেন। আসিয়ানে আনোয়ার ইব্রাহিম ছিলেন। যে করেই হোক বাংলাদেশকে আসিয়ানের মেম্বার করতে হবে। তাহলে যেটা হয় যে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার একটা ব্রিজিং পয়েন্ট হিসেবে এমার্জ করবে, এবং এটা বাংলাদেশ তার জিও পলিটিক্যাল একটা লোকেশনের যে অ্যাডভান্টেজটা পুরোপুরি নিতে পারবে। ইতিহাসের ভয়াবহতম দাবানলে তছনছ হয়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসের ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের আগুনে ভস্মীভূত এলাকা পরিদর্শনের সময় এই ঘোষণা দেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে বিতর্কে জড়ান ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যেদিকেই দেখা যায় শুধুই ধ্বংসস্তূপের চিহ্ন, পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়িঘর, গাছপালা জানান দেয় ক্যালিফোর্নিয়ার দাবানলের ভয়াবহতা। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের 5 দিন পর অবশেষে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর পরিদর্শনে যান ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার বিকেল 3টার দিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় তাদের স্বাগত জানান ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসম। বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও গভর্নর গ্যাভিন নিউসম। পরে ক্ষতিগ্রস্ত এলাকা প্যালিসেডসে আয়োজিত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠক করেন। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এমন ট্র্যাজেডি তিনি আগে কখনো দেখেননি। এ দাবানলকে ইতিহাসের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ উল্লেখ করে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে প্রথম লস অ্যাঞ্জেলেস সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ক্ষমতা গ্রহণের পর অর্থাৎ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আজ বিকেল 3:10 লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিশেষ বিমানটি এয়ারফোর্স 1 অবতরণ করেন। তবে বিমানটি অবতরণ করার কথা ছিল 2:40 দিকে। তবে সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়ে 3:10 দিকে বিমান থেকে নেমে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ক্যালিফোর্নিয়া হচ্ছে ডেমোক্র্যাট অধ্যুষিত এলাকা এবং ডেমোক্র্যাট অধ্যুষিত এই এলাকায় দাবানল নিয়ে এর আগে ট্রাম্প ক্ষমতা তারই একটি প্রতিফলন আমরা লক্ষ্য করেছি। তিনি কিন্তু আজকে যে বিমানবন্দর থেকে নেমে তারপরে কিন্তু মেরিন ওয়ানের পানি স্বল্পতা নিয়েও তিনি অভিযোগ করেছিলেন। তারই একটি প্রতিফলন আমরা লক্ষ্য করেছি। তিনি কিন্তু আজকে যে বিমানবন্দর থেকে নেমে তারপরে কিন্তু মেরিন ওয়ানে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন সরাসরি যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসিফিক প্যালিসেডস এলাকায়। সেখানে তিনি নেমে ফার্স্ট লেডিকে নিয়ে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা, হেঁটে হেঁটে ঘুরে দেখেন এবং তিনি ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাড়ির মালিক রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং কথা বলেছেন তিনি ফায়ার ফাইটার অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে যারা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সেই দমকল কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের সময় কিছু সময় কাটিয়েছেন। এরপরে তিনি একটি গোল টেবিল বৈঠকে যোগ দেন যেখানে অর্থাৎ প্যালিসেডস এলাকায় আয়োজিত একটি ফায়ার স্টেশনের ভিতরে যে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় সেখানে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় পদস্থ কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে দীর্ঘ সময় ধরে তিনি আলোচনা করেন এবং আলোচনা সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি সেখানে আলোচনা করেন, অর্থাৎ বাংলাদেশের সময় সকাল 8টা পর্যন্ত তিনি সেখানে বৈঠক করেন এবং দাবানলের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে যারা এই ক্ষতিগ্রস্ত বাড়িঘর হারিয়েছেন তাদের যত দ্রুত সম্ভব ঘরে ফিরে দেওয়ার ব্যবস্থা করার জন্য তিনি বলেছেন এবং সে সময় সেই বৈঠকে উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন বাস এবং তার সঙ্গে তিনি বিতর্কে জড়ান। অর্থাৎ ক্যারেন বাসকে প্রশ্ন করা হয় যে কত দ্রুত এই যে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে। সেখানে ক্যারেন বাস বলেছিলেন যে 1 সপ্তাহের মতো সময় লাগবে। তখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন কেন 1 সপ্তাহ সময় লাগবে, এটি আরও দ্রুত করতে হবে এবং আরও যত দ্রুত সম্ভব এই যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং একটা পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে গ্যাভিন নিউসম যে তিনি তাকে কিন্তু আজকের এই যে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর জন্য অবস্থায় একটা পর্যায়ে আমরা লক্ষ্য করেছি
স্বাগত জানানোর জন্য যে একটি অফিসিয়াল স্কেজুয়াল থাকে, সেই স্কেজুয়ালে কিন্তু গ্যাভিন নিউসামের অর্থাৎ তিনি আজকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য যে একটি অফিসিয়াল স্কেজুয়াল থাকে, সেই স্কেজুয়ালে কিন্তু গ্যাভিন নিউসামের নাম ছিল না। তারপরও গ্যাভিন নিউসাম নিজের স্বউদ্যোগী হয়ে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। তবে বৈঠকে কিন্তু গ্যাভিন নিউসাম উপস্থিত ছিলেন না। বৈঠকের এক পর্যায়ে আরও একটি আলোচনা হয়, যে সেটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পানির স্বল্পতার কারণে যে আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে, সেই বিষয়টি তিনি উল্লেখ করে বলেছেন যে কেন এমনটি হলো। ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি বলেন যে পানির যে স্বল্পতা ছিল, তিনি এই উদাহরণ টেনে বলেন যে প্রশান্ত মহাসাগর এবং সেখানে বিপুল পরিমাণ পানির উৎস থাকা সত্ত্বেও কেন স্বল্পতা এবং আগুন সেই বিষয়টি টেনে তিনি আবার একটি বিতর্ক করার চেষ্টা করেন। তখন তাকে বোঝানোর চেষ্টা, তারাও তাকে বোঝানোর চেষ্টা করেছেন। তো সন্ধ্যা 6টার পরে তিনি এখান থেকে পার্শ্ববর্তী যে অঙ্গরাজ্য নেভাদার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং সেখানে যে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে তার ট্রাম্প টাওয়ার রয়েছেন, সেখানে তিনি অবস্থান করবেন এবং সেখান থেকে পরে তিনি রওনা হয়েছেন এবং সেখানে যে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে তার ট্রাম্প টাওয়ার রয়েছেন, সেখানে তিনি অবস্থান করবেন এবং সেখান থেকে পরের দিন তিনি ফিরে যাবেন ওয়াশিংটন ডিসিতে। এই ছিল আমার কাছে ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসের যে ক্ষতিগ্রস্ত এলাকার সফরের সবশেষ। লস অ্যাঞ্জেলেস থেকে সরাসরি সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী লস্কর আল মামুন। ক্ষমতায় ফিরে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানকে বদলে দেওয়ার চেষ্টায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে তার ভার্চুয়াল বক্তব্যের পর এমনটাই ধারণা করছে বিভিন্ন গণমাধ্যম। ট্রাম্পের প্রস্তাব না মানায় একের পর এক দেশে শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। হোয়াইট হাউসে ফিরে আসার মধ্যেই একের পর এক নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রস্তাব না মেনে নেয়ায় বিভিন্ন দেশের দিকে ছুঁড়ে দিচ্ছেন শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি। তবে ট্রাম্পের এসব নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করবে বলে ধারণা করছে বিভিন্ন গণমাধ্যম। তার প্রস্তাবিত শুল্ক নীতিতে বলা হয়, শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। তবে অর্থনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য মূল্যবৃদ্ধির কারণ হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের পুরনো ধারা আর মেনে চলবে না। জানান তিনি একে একে বিশ্বে মার্কিন স্বার্থ এবং শক্তিকে অগ্রাধিকার দেবেন। বৃহস্পতিবার ট্রাম্পের বক্তব্যে ইউরোপের দেশগুলো সমালোচনার শিকার হয়। তিনি অভিযোগ করে বলেন, ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ব্যবসার উপর অযথা বিধিনিষেধ আরোপ করছে। এছাড়া ন্যাটোর সদস্য দেশগুলোর উপর চাপ প্রয়োগ করেন নিজেদের প্রতিরক্ষা ব্যয় 5% পর্যন্ত বাড়ানোর। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এসব নীতি ও দৃষ্টিভঙ্গি প্রাচীন সাম্রাজ্যবাদী ধারণাকে প্রতিফলিত করছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে সম্মত আছেন পুতিন। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই বিষয়টি জানিয়েছেন তিনি। এ সময় তিনি দাবি করেন, 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ট্রাম্পকে না হারানো হলে ইউক্রেন রাশিয়া সংকট সৃষ্টিই হতো না। এদিকে যুদ্ধের ময়দানে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। এতে 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পরই ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি দেন। একই সঙ্গে এ বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে জ্বালানির দাম ও ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে সম্মত আছেন বলে জানালেন রুশ প্রেসিডেন্ট। তবে ইউক্রেনের দেয়া কাঠামোতে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনা হলে তা মেনে নেবেন না বলেও জানান পুতিন। আমরা সবসময় বলে এসেছি, আমি এখনো বলতে চাই, আমরা ইউক্রেন ইস্যুতে আলোচনায় আগ্রহী, কিন্তু আরও কিছু বিষয় রয়েছে যেগুলোর দিকে মনোযোগ দেওয়া জরুরি। কিয়েভের বর্তমান প্রধান সমঝোতার বিষয়ে ডিক্রি জারি করে নিষিদ্ধ করে দিয়েছিলেন। আলোচনা আবার কিভাবে শুরু হবে যদি তা নিষিদ্ধই থাকে? পুতিন আরও বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়া সংকটের শুরুই হতো না। 2020 সালের নির্বাচনে জালিয়াতি করে ট্রাম্পকে হারানো হয়েছিল বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট। এদিন যুক্তরাষ্ট্রের দেয়া সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়েও মুখ খোলেন পুতিন। এসব নিষেধাজ্ঞা মার্কিন অর্থনীতি
অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে বলে দাবি তার। এ সময় পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন বুদ্ধিমান ব্যক্তি, তাই তিনি এমন সিদ্ধান্ত নেবেন না যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। কাকলি আখতার, সময় সংবাদ। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, দুর্নীতির অভিযোগের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পুরো প্রকল্প পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও আদানি গ্রুপের দাবি, গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের কোনো সত্যতা নেই। জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ায় আগে থেকেই চাপে ছিল ভারতের আদানি গ্রুপ। গেল বছর প্রতিষ্ঠানটির সঙ্গে বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের দুটি চুক্তি বাতিলের ঘোষণা দেয় কেনিয়া। এবার গুঞ্জন উঠেছে, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এরপরই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক প্রশাসন কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত শুরু করে। শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে জানায়, তদন্তে দুর্নীতির অভিযোগের পর ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। গণমাধ্যমগুলো আরও বলছে, শ্রীলঙ্কা সরকার আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলেও প্রকল্পটি বাতিল করা হয়নি। পুরো প্রকল্পটি পর্যালোচনা করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে আদানি গ্রুপের দাবি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সত্য নয়। শ্রীলঙ্কা বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেনি বলেও দাবি আদানি গ্রুপের। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের আটকের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন আদালত। তদন্তকারী পক্ষের আইনজীবীরা ইয়োলের আটকের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। এর জবাবে শুক্রবার কথা জানান দেশটির আদালত। সুনির্দিষ্ট কারণ উপস্থাপন করতে না পারায় আবেদন খারিজ করা হয়েছে বলে জানানো হয়। এর আগে ইয়োলের আইনজীবীরা দাবি করেন, কখনোই পরিপূর্ণভাবে সামরিক আইন জারি করতে চাননি তিনি। সামরিক আইন জারির চেষ্টার অভিযোগে গেল বছরের 14 ডিসেম্বর অভিশংসিত হন ইয়ন সুক ইয়োল। এরপর থেকেই তাকে সিউলের বন্দিশালায় আটক রাখা হয়েছে। আয়ারল্যান্ডে ঝড় ইওয়েনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। ঝড়ের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে 8 লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ঝড়ে গাছ উপড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে গতকাল মধ্যরাতে ঝড় ইওনের তাণ্ডবে এলোমেলো হয়ে গেছে অনেক কিছু, যার মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী 8 লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে, যার মাঝে অনেক ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসবি জানিয়েছে, আগামী আরো 1 সপ্তাহ লাগতে পারে সকল সংযোগ দিতে। আজ সকালে আমি বেশ কয়েকটি স্থানে আমি ঘুরে বেরিয়েছি, যেখানে আমি দেখতে পেয়েছি যে রাস্তায় শত শত বছরের পুরনো গাছ সেগুলি পড়ে রয়েছে, অনেক বাড়ির সামনে পড়ে রয়েছে, অনেক বাড়ির উপরে, এবং অনেক বাড়ির ছাদ ধসে পড়েছে। এর মধ্যে দেশটিতে যেসব বাড়িঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বাড়িঘর যেন তারা একটি প্রণোদনা পান, একটি সহায়তা পান, সেজন্য তারা একটি স্কিম চালু করেছে। এই স্কিমের আওতায় বাড়ি মেরামত সহ এবং তাদের খাবার এবং চিকিৎসা এবং কাপড় থেকে শুরু করে আনুষঙ্গিক যা কিছু আছে সেই স্কিমের আওতাধীন থাকবে। দেশটিতে এই যে 130 কিলোমিটার বেগে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল, সেটি ইতিহাসের সর্বকালের অন্যতম একটি ঝড় বলে জানিয়েছে এখানের আবহাওয়া অধিদপ্তর। দেশটিতে এখন পর্যন্ত 2-3টি কাউন্টিতে রেড অ্যালার্ট এখনো জারি রয়েছে। কিছু কিছু জায়গায় রেড অ্যালার্ট সরিয়ে অরেঞ্জ নিয়ে আসা হয়েছে। অনেক কাউন্টিতে গাড়ি চলাচল স্বাভাবিক এখনো রয়েছে, তবে কিছু কিছু সড়কে গাছ আটকে থাকায় সেই সড়কগুলো এখনো বন্ধ রয়েছে। তবে উদ্ধারকর্মীরা সকাল থেকেই, বিশেষ করে দেশটির স্থানীয় সিটি কর্পোরেশনগুলো খুব গুরুত্বের সাথে সকাল থেকেই তারা কাজে নেমে পড়েছে এবং রাস্তা থেকে ভারী গাছগুলো সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামীকাল সড়কগুলো স্বাভাবিক অবস্থায় মানুষ চলাচল করতে পারবে। তবে এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, উদ্ধার কাজে যারা সংশ্লিষ্ট যেসব বিভাগগুলি রয়েছে সেগুলি জানিয়েছে যে এখনো মানুষদেরকে একটু সাবধানে থাকতে বলা হয়েছে। তো এই ছিল ঝড় ইউনের তাণ্ডবের সর্বশেষ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। রাজধানী আলবেনিতে এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন গভর্নর ক্যাথি হকুল।
মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে স্টেট সিনেটর লুই সাপুলভেদা রাজ্যের আইনসভায় প্রস্তাবটি আনলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এখন থেকে নিউ ইয়র্কে সরকারি পর্যায়ে উদযাপন করা হবে বাংলা নববর্ষ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। 2023 সালের 14 এপ্রিল নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে প্রথমবার নববর্ষ উদযাপন শুরু করে মুক্তধারা ফাউন্ডেশন। এরপর প্রতিষ্ঠানটি বাংলা বর্ষবরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রে সরকারিভাবে দিবসটি উদযাপনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় নিউ ইয়র্কের আইনসভার উচ্চকক্ষ সেনেটে একটি প্রস্তাব আনেন সিনেটর লুই সিপুলভেদা। 22 জানুয়ারি প্রস্তাবটি সর্বসম্মতিতে পাশ হওয়ার পর গভর্নর ক্যাথি হকুল তাতে স্বাক্ষর করেন। পয়লা বৈশাখ নিউ ইয়র্ক স্টেট সিনেটে পাশ হয়েছে এবং এই দিনটিকে ঘিরে সবচেয়ে বড় উন্মাদনা যেটি ঘটে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বাংলা বর্ষবরণ, সেই বর্ষবরণ সারা পৃথিবীর মানুষের কাছে জানান দিয়েছে। এবারও 14 এপ্রিল টাইম স্কোয়ারে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই সঙ্গে এপ্রিলের প্রথম সপ্তাহে সুবিধামতো সময়ে গভর্নর কার্যালয়েও দিবসটি পালন করবে। এ বিষয়ে মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান, বাঙালির সর্বজনীন ও সবচেয়ে বড় এই উৎসবে নিউ ইয়র্কের আইন প্রণেতারা অংশ নেবেন। এটি প্রত্যেক বাঙালির জন্য গর্বের। পয়লা বৈশাখের এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটি সারা পৃথিবীর বিশ্ব বাঙালির একটা বড় স্বীকৃতি বলে আমি মনে করি। সরকারি ঘোষণাপত্রে বলা হয়, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এবং এখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি আরও বাড়াতে পয়লা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সময়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন চিড়িয়াখানার কিছু প্রাণী প্রথমবারের মতো তুষারের অভিজ্ঞতা পেল। এমন অভিজ্ঞতা আনন্দের সঙ্গে গ্রহণ করেছে প্রাণীরা। এদিকে তীব্র ঠান্ডায় নিউ ইয়র্কের হাডসন নদীর পানি বরফে পরিণত হয়েছে। বরফের রাজ্যে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে হাতি, বাঘ সহ অন্যান্য পশু পাখি। এমন বিরল চিত্রের দেখা মিলল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন চিড়িয়াখানায়। সপ্তাহব্যাপী তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। বিভিন্ন অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। তবে ভিন্ন চিত্রের দেখা মিলল এই চিড়িয়াখানায়। আকস্মিক আবহাওয়ার পরিবর্তনের ভেতরেও বরফের মাঝে আনন্দ খুঁজে নিয়েছে প্রাণীগুলো। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, কিছু কিছু পশু পাখি এই প্রথমবারের মতো তুষারের অভিজ্ঞতা অর্জন করল। টেক্সাস অঙ্গরাজ্যে প্রচুর পরিমাণে তুষারপাতের কারণে স্কুল কলেজের পাশাপাশি বন্ধ ছিল চিড়িয়াখানাটিও। বৃহস্পতিবার চালুর পর বরফ দেখে আনন্দে মেতেছে প্রাণীরা। 66 জন কর্মী এই প্রাণীগুলোর সর্বক্ষণ দেখভাল করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে তীব্র ঠান্ডায় বরফে পরিণত হয়েছে নিউ ইয়র্ক শহরের হাডসন নদীর পানি। ঠান্ডা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। মানুষজনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। উর্জিতা শাহজিন, সময় সংবাদ। আসন্ন চীনা নববর্ষ বা বসন্ত উৎসব উপলক্ষে নতুন রূপে সেজেছে চীনের সাংহাই শহর। ইউয়ান গার্ডেনকে সাজানো হয়েছে প্রাচীন চীনা শহরের থিমে। নববর্ষকে ঘিরে ব্যস্ত শহরের এমন পরিবর্তন দেখে আনন্দিত দর্শনার্থী ও পর্যটকরা। আনন্দের সঙ্গে ঘুরে দেখছেন চমকপ্রদ আলোকসজ্জা। এ যেন এক রূপকথার গল্পের শহর। উপরে তাকালেই দেখা যাবে রঙিন প্রজাপতির সমারোহ। চারিদিকে রয়েছে রঙিন ফুল ও ঐতিহ্যবাহী সব পশু পাখির মেলা। এমন চমকপ্রদ চিত্রের দেখা মিলল চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের ইউয়ান গার্ডেনে। চীনা নববর্ষ উপলক্ষে এমন ভিন্ন ও নতুন রূপে সাজানো হয় শহরটিকে। প্রাচীন যুগের শহরের মতো সাজানো হয়েছে ইউয়ান গার্ডেন। চীনের অন্যতম ব্যস্ত এ শহরের আলোকসজ্জার প্রদর্শনী চলবে ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত। আমি প্রথমবার ইউয়ান গার্ডেনে এসেছি। আমি চিন্তাও করিনি যে পরিবেশ এতটা স্বতঃস্ফূর্ত হবে, আলোকসজ্জা এতটা সুন্দর হবে। এখানকার পরিবেশ চমৎকার। এখানে অনেক মানুষ হওয়া সত্ত্বেও হাঁটতে খুব একটা সমস্যা হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আমি প্রাচীন চীনে চলে এসেছি, কারণ সাংহাই শহর আর আগের মতো নেই, ব্যস্ত শহরে পরিণত হয়েছে। এখন সব শহর একই রকম মনে হয়। এখানে বসন্ত উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে। রঙিন আলোকসজ্জা ঘুরে দেখছেন শত শত স্থানীয় বাসিন্দা ও পর্যটক। কেউ কেউ এসেছেন চীনের ঐতিহ্যবাহী পোশাক পরে। পুরো জায়গাটিকে ক্যামেরা বন্দি করে নিতেও দেখা যায় অনেককে। আন্তর্জাতিক বাণিজ্য, সংস্কৃতি, পোশাক শৈলী, প্রযুক্তি ও পরিবহনে ব্যাপক প্রভাব বিস্তার করে সাংহাই শহর।
চলতি সপ্তাহের 29 তারিখ উদযাপন শুরু হবে চান্দ্রবর্ষ বা বসন্ত উৎসবের। নববর্ষকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাশিফলের ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর সাপের বছর হিসেবে পালন করা হবে। চীন ছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশে চান্দ্রবর্ষ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। অর্জিতা শহীন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় বিএনপি চেয়ারপারসন। মায়ের সুস্থতায় দোয়া চাইলেন ছেলে। ক্ষমতা গ্রহণের 5 দিন পরই দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শনে গেলেন ট্রাম্প। সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি, উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।